ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা চারটি কনজাংশন বা প্রিপজিশনের মধ্যে কি বেসিক পার্থক্য সেটা জেনে নেব। দেখুন এখানে কি কি আছে, স্টিল, টিল, আনটিল, আনলেস। এখানে স্টিল এবং টিল এর মধ্যে কি পার্থক্য, টিল আনটিল এর মধ্যে কি পার্থক্য, আনটিল এবং আনলেস এর মধ্যে কি পার্থক্য। এখানে স্টিল একটা এস এর জন্য কিন্তু সেন্টেন্সের যে মানে তার অনেক পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখি এই চারটে কনজাংশন বা প্রিপোজিশন, এগুলোকে কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়, কখনো প্রিপোজিশন হিসাবেও ব্যবহার করা হয়। তো এগুলোর মধ্যে বেসিক কি পার্থক্য, এখানে আমি শুধু উদাহরণগুলো দিয়েছি। উদাহরণ দিলে ব্যাপারটা আরো সহজ হবে বুঝতে। দেখুন এখানে কি আছে, স্টিল, এখানে লিখেছি মমতা ব্যানার্জি ইজ স্টিল দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন এখনো, অর্থাৎ স্টিল কখন ব্যবহার করব না, something may have started in the past and continuing, অর্থাৎ কোনো একটা কিছু অতীতে শুরু হয়েছিল এবং সেটা এখনো চলছে। একটা কিছু কাজ অতীতে শুরু হয়েছিল, সেটা এখনো চলছে এবং হয়তো চলবে, এরকম যখন বোঝাবে তখন আমরা স্টিল ব্যবহার করব। মানে মমতা ব্যানার্জি স্টিল দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। মমতা ব্যানার্জি হলো ওয়েস্ট বেঙ্গলের, এখনো ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী। এখনো, স্টিল মানে এখন, অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এখনো আছেন এবং কিছুদিন থাকতে পারেন। তার মানে দ্য চিফ মিনিস্টার হওয়াটা শুরু হয়েছিল অতীতে এবং এখনো কন্টিনিউ চলছে, ক্ষেত্রে স্টিল ব্যবহার করা হবে। ওকে, দেখুন পরেরটা, I am still waiting for you, অর্থাৎ আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। আমার অপেক্ষা, স্টিল ওয়েটিং, স্টিল ওয়েটিং। আমার অপেক্ষা শুরু হয়েছিল অতীতে, অর্থাৎ আমি অতীতে কোনো একটা সময় থেকে আমি তোমার জন্য অপেক্ষা করতে শুরু করেছি এবং সেই অপেক্ষাটা এখনো চলছে। তাহলে অতীতে শুরু হয়েছিল অপেক্ষা করে, এখনো চলছে, সেই কারণে স্টিল ওয়েটিং। I am still waiting for you. There is still time to catch the bus, অর্থাৎ বাসটি ধরার জন্য এখনো টাইম আছে। স্টিল টাইম, এখানে স্টিল বলতে এখনো একটা সময় ছিল এবং এখনো বাসটা ধরার জন্য টাইম আছে, সেই সময়টা চলে যায়নি, ক্ষেত্রে স্টিল। চার, the shop is still open, মানে দোকানটা এখনো খোলা আছে। দোকানটা খোলা ছিল এবং কন্টিনিউ আছে সেটা, অর্থাৎ এখনো দোকানটা খোলা আছে, স্টিল ওপেন। দ্য শপ ইজ স্টিল ওপেন। তাহলে স্টিল বোঝা গেল কি। এবার আসি টিল, যখন এস বাদ দেব। এখানে দেখুন TILL হবে টিল, এবং যখন আমরা আনটিলের কথা বলবো তখন TIL হবে, একটা এল হবে। এবার এই টিলকে কখনো কখনো TIL এভাবে আমরা কিন্তু লিখতে পারি, অ্যাপোস্ট্রফি তারপর TIL, এটা হলো আর্কেইক। আর্কেইক যেটা ওল্ড ইংলিশে ব্যবহার করা হয়, এক্ষেত্রে কবিতার ভাষায় বা লিটারেচারে এইভাবে আর্কেইক ফর্মে কিন্তু টিলটাকে ব্যবহার করতে আমরা পারি। যেরকম বলছি আবার, এটা কিন্তু ওল্ড ইংলিশে বা কবিতার ভাষায় যখন ফ্লো আনা হয় এসেন্সে, বা এটা যেমন বলি না যে ইট ইজ কে আমরা এভাবে লিখি, টিজ এভাবে লিখি। তো এগুলো হচ্ছে জেনে রাখা প্রয়োজন, তাই বলছি। টিজ মানে ইট ইজ, বা ওভার এভাবে লেখা হয়, তাই না, ওভার কে, বা ওভার ব্রিংড, ইটার পরিবর্তে অ্যাপোস্ট্রফি দেওয়া হয় এভাবে। তো এগুলো জেনে রাখা প্রয়োজন, সেই কারণে বলা। তাহলে টিল, দেখুন টিল কখন ব্যবহার করব না, আপ টু দা পয়েন্ট, আপ টু দা পয়েন্ট আর আপ টু দা টাইম বোঝাবে। যেমন এখানে কি আছে, I will wait for you till 4 PM, অর্থাৎ কোনো একটা কাজ একটা সময়ে স্টার্ট হবে। ধরুন এখানে এরকম একটা, এই সময় থেকে একটা কাজ শুরু হচ্ছে এবং বলা হচ্ছে এই নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটা চলবে। কোন একটা সময় থেকে কাজটা শুরু হবে, কখন থেকে কোন সময় থেকে কাজটা শুরু হবে সেটা কিন্তু উল্লেখ থাকবে না, নাও থাকতে পারে। এই সময় থেকে, ধরে নিলাম এই সময় থেকে একটা কাজ শুরু হবে এবং এই সময় পর্যন্তই চলবে, এর আগে আর হবে না, এই সময় পর্যন্তই চলবে। এখানে ধরুন, এখানে আমি ধরে নিলাম 12টা PM, এখানে ধরে নিলাম 3টে PM।
তাহলে 12টা থেকে শুরু হয়েছে এবং 3টে পর্যন্ত, এখানে এটা লেখার প্রয়োজন নেই, 12টা PM লেখার প্রয়োজন নেই। তো 3টে পর্যন্ত চলবে, 3টে পর্যন্তই চলবে, এর বাইরে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমরা টিল ব্যবহার করব, অর্থাৎ কোন একটা কাজ একটা সময় থেকে শুরু হবে এবং একটা সময় পর্যন্ত চলবে, up to the time, up to the point, একটা সময় পর্যন্ত চলবে। যেমন I will wait for you till 4 PM। দেখুন, আমি তোমার জন্য অপেক্ষা করব 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত। তাহলে এখানে সময় উল্লেখ করে দিয়েছে, কটা পর্যন্ত আমি অপেক্ষা করব? 4টে পর্যন্ত, এর বাইরে নয়, 4টে পর্যন্ত, till 4 PM। The shop is open till 9 PM। দোকানটি খোলা থাকবে কতক্ষণ? রাত 9টা পর্যন্ত, এরপরে বন্ধ হয়ে যাবে, সেই কারণে till ব্যবহার করা হয়েছে। I'll be busy till Tuesday। আমি মঙ্গলবার পর্যন্ত ব্যস্ত থাকবো, এরপরে আমি ফ্রি হয়ে যাব, সেক্ষেত্রে till ব্যবহার করা হয়েছে। The movie will run till October 29। অক্টোবরের 29 তারিখ পর্যন্ত মুভিটি চলবে, এরপরে মুভিটি আর চলবে না হলে, সেক্ষেত্রে till ব্যবহার করা হয়েছে। এবার দেখুন, মজার ব্যাপার হলো until। এই যে এতগুলো সেন্টেন্স, 4টে সেন্টেন্স আমরা বললাম, এই 4টে সেন্টেন্সে এখানে যে till শব্দটি আমরা লিখেছি, এর পরিবর্তে আমরা কিন্তু until লিখতে পারি। till এর পরিবর্তে আমরা until লিখতে পারি, বলতে পারি I will wait for you until 4 PM। The shop is open until 9 PM। I'll be busy until Tuesday। The movie will run until October 29। till এর পরিবর্তে until ব্যবহার করব। tillটা হচ্ছে ইনফর্মাল ওয়েতে ব্যবহার করা হয়, বেসিক্যালি স্পোকেন ইংলিশে আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি, untilটা ফর্মাল ওয়েতে ব্যবহার করা হয়, লেখার ক্ষেত্রে বিশেষত রাইটিং এর until আমরা ব্যবহার করি। এবার until এরও একটু আলাদা পার্থক্য আছে, untilকে আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি, সেটা হলো নেগেটিভ অর্থে। কিভাবে untilকে নেগেটিভ অর্থে ব্যবহার করব জেনে নিলাম, যে till এর পরিবর্তে until ব্যবহার করতে পারি। এবার অন্য কিভাবে, দেখুন এখানে I won't leave until you come। until অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত, অর্থাৎ একটা কাজ না হলে অন্য কাজটি হবে না। এখানে কি I won't leave, আমি যাব না, until you come, যতক্ষণ না পর্যন্ত তুমি আসবে, অর্থাৎ তুমি না আসলে আমি যাব না, যতক্ষণ না পর্যন্ত, অর্থাৎ একটা কাজ না হওয়া পর্যন্ত অন্য কাজটি হবে না। পরেরটা the sun won't come out until the rain stops। যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি থামবে ততক্ষণ সূর্য উঠবে না। তাহলে এখানে একটা কাজের উপর আরেকটা কাজ ডিপেন্ড করছে, যতক্ষণ না বৃষ্টি থামবে ততক্ষণ সূর্য উঠবে না। তাহলে সূর্য ওঠা কার উপর ডিপেন্ড করছে? বৃষ্টি থামার উপরে। দেখুন, একটা কাজ আরম্ভ না হলে অন্য কাজটা হবে না। You can't leave until you finish। You can't leave until you finish your work। তুমি যেতে পারবে না যতক্ষণ না তুমি তোমার কাজটি ফিনিশ করছো, অর্থাৎ একটি কাজের উপর অন্য একটি কাজ ডিপেন্ড করছে, তাই না? অর্থাৎ একটা কাজ, এখানে হোমওয়ার্কটা যতক্ষণ না, এখানে হোমওয়ার্ক বলতে পারি বা যে কোনো বড়দের ক্ষেত্রে যে কোনো বাড়ির কাজ, তো এই কাজটি শেষ না হলে তুমি যেতে পারবে না। এবার দেখুন আনলেস, তাহলে কি পার্থক্য? আনলেস একটা শর্ত দেবে, আনটিল থেকে আনলেস এর পার্থক্য কি না, আনলেস এর ক্ষেত্রে একটা শর্ত আরোপ করা হবে, যে এই শর্তটা যদি না হয় তাহলে অন্য যেটা ফল সেটা হবে না। দেখুন I won't go unless he comes। সে না এলে আমি যাব না। এখানে কি দিয়েছে? একটা শর্ত দিয়েছে। শর্তটা কি? unless he comes, সে যদি না আসে তাহলে আমি যাব না, সে না আসলে। তাহলে শর্তটা হচ্ছে unless he comes, যতক্ষণ না সে আসবে, এবং এর রেজাল্ট কি? I won't go। তাহলে একটা শর্ত আছে, তার উপর আরেকটা কাজ ডিপেন্ড করছে, একটা শর্ত থাকবে, মোট কথা একটা শর্ত থাকবে। You won't pass unless you study। তুমি যদি না পড়াশোনা করো তাহলে তুমি পাস করতে পারবে না। বাংলায় আমরা এটাকে এভাবে বলতে পারি, তুমি না পড়াশোনা করলে পাস করবে না। তাহলে আনলেস ইউ স্টাডি এটা হচ্ছে শর্ত, পাস করার শর্ত। I can't help you unless you tell me the truth।
যতক্ষণ না তুমি আমাকে সত্যি কথা বলবে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, অর্থাৎ তুমি সত্যি কথা না বললে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তাহলে শর্ত কি? তোমার সত্যি কথা বলাটা হচ্ছে শর্ত। এই শর্তের উপর ডিপেন্ড করছে আমি তোমাকে সাহায্য করতে পারবো কি পারবো না। তাহলে আনলেস এবং আনটিলের মধ্যে পার্থক্য কি? না, আনলেস একটা শর্ত আরোপ করবে, সেই শর্তটা যদি ফুলফিল হয় তাহলে পরের কাজটি হবে, এবং আনটিল একটা কাজ যতক্ষণ না শুরু হচ্ছে অন্য একটা কাজ হবে না, একটা কাজ শুরু হবে তারপর অন্য একটা কাজ হবে। তাহলে আনটিল এবং আনলেস এর মধ্যে এটাই পার্থক্য। টিল এবং আনটিলের মধ্যে পার্থক্য এই সেন্সে কোনো পার্থক্য নেই। I will wait for you till 4 PM, এবং অন্য ক্ষেত্রে একটা নেগেটিভিটি আসছে এখানে, তাই না? এবং স্টিল এবং টিলের মধ্যে কি পার্থক্য? স্টিল অর্থাৎ অতীতকালে একটা কাজ শুরু হয়েছিল এখন এবং কন্টিনিউ সেই কাজটা চলছে। আর টিল কি? টিল হচ্ছে না একটা কাজ শুরু হবে, কতক্ষণ পর্যন্ত থাকবে সেই কাজটা সেটা বলছে, অর্থাৎ আপ টু দ্য পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত, এই টাইম পর্যন্ত, এটা টিল এর মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে আজকে আমরা শিখে নিলাম স্টিল, টিল, আনটিল, আনলেস এর মধ্যে কি পার্থক্য। আশা করি আর কোনো ডাউট থাকবে না। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।